বাসায় খাতা কলম আছে না? তোমরা ওই কানে ইয়ারফোন দিয়ে পরে শুনতেছো না শুনতেছই শুধু? হ্যাঁ জি স্যার শুনতেছি স্যার পরে আবার স্যার রেকর্ডিং থাকে তো, পরে আবার আমরা এগুলো শুনে নেবো আবার, তখন স্যার একবার নোট করে রাখি। তো শুনলে হবে না তো, এটা তো তোমাদের করতে হবে রে, না? বুঝতে পারছো? তাহলে আমরা গত ক্লাসে কি আলোচনা করতেছিলাম সেটা একটু রিক্যাপ করি, তাই না? জি স্যার। সেটা হলো, আমি যদি শেয়ার স্ক্রিন করি, যেটা এটাই তো ছিল। হ্যাঁ, আমরা একটু শুরু করি, জাস্ট রিক্যাপ করি, যেটা যে তোমাদের লাস্ট ক্লাসে বিশেষ করে আমরা শুরু করছিলাম সারফেক্টেন্ট দিয়ে, তাই না? এক মিনিট। তাই না, মনে আছে না? সারফেক্টেন্ট দিয়ে শুরু করছিলাম। আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমরা বলতেছিলাম যে আমরা সারফেক্টেন্ট দিয়ে শুরু করছিলাম, যে সারফেক্টেন্ট, হ্যাঁ, যে এটা হলো, তার আগে আমরা রেসপিরেটরি মেমব্রেনের যে লেয়ার আছে, এই লেয়ার গুলির নাম পড়ছি, যে 6টা লেয়ার আছে রেসপিরেটরি মেমব্রেন, যার মধ্যে দিয়ে তোমার রেসপিরেটরি গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে। তার মধ্যে একটা লেয়ারের যে অংশ, যেটা ফ্লুইড পোর্শনে যে সারফেক্টেন্ট থাকে, সেই সারফেক্টেন্টই হলো এখানে মেইনলি যে সারফেস টেনশনকে কমায় রাখে ফ্লুইডের, যার কারণে আমাদের লাংস কোলাপস হয় না, অথবা ইনফ্লেশন যেটা সেটা হয় না। তাহলে এই সারফেক্টেন্টের যে এই সোর্স, সেটা হলো টাইপ 2 নিউমোসাইট অথবা টাইপ 2 অ্যালভিওলারি এপিথেলিয়াল সেল, আর এটা হলো ক্লারা সেল। এটা আমরা অলরেডি পড়ছি। তারপর আমরা ফাংশন পড়লাম। তারপর আমরা দেখি যে ট্রান্সপোর্ট অফ রেসপিরেটরি গ্যাসেস, রেসপিরেটরি গ্যাস কিভাবে ট্রান্সপোর্ট হয়। যে রেসপিরেটরি গ্যাস বলতে এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বোঝানো হয়েছে। অক্সিজেন মূলত দুই ভাবে ট্রান্সপোর্ট হয়, মানে ভেহিকেল, যেটা একটা হলো হিসাবে যে এটা পানির সাথে, যেটা প্লাজমার মধ্যে যে ওয়াটার আছে, এই ওয়াটার সাথে ডিজলভ হিসাবে, আর একটা হলো হিমোগ্লোবিনের সাথে, মেজর পোর্শন 97% হলো অক্সি হিমোগ্লোবিন হিসেবে ট্রান্সপোর্ট হয়। এটা আমরা গত ক্লাসে পড়ছি। আমরা দেখছি যে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের যে কম্বিনেশন, সেটার যে স্যাচুরেশন মাত্রা ম্যাক্সিমাম হলো 97.5%। যদি নরমালি অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 100 মিলিমিটার মার্কারি হয়, তাহলে সর্বোচ্চ অক্সিজেন হিমোগ্লোবিন গ্রহণ করতে পারবে সেটা হলো 97.5%, নট 100%। তাহলে 100% অক্সিজেন cannot be accepted by the hemoglobin, অর্থাৎ হিমোগ্লোবিনের যে গ্রহণযোগ্যতা সর্বোচ্চ অক্সিজেনের সাথে মিলিত হওয়ার, বা যেটা আমরা স্যাচুরেশন বলি, সেটা হলো 97.5%। সেজন্য বলা হয়ে থাকে যে আমরা যদি বলি যে 15 গ্রাম হিমোগ্লোবিন তোমার প্রতি 100 মিলিলিটার ব্লাডে যদি থাকে, ম্যাক্সিমাম 90 মিলিলিটার অক্সিজেন সে ক্যারি করতে পারবে। তারপরে আমরা তোমাদের সাথে আলোচনা করছি যে কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্ট হয়। কার্বন ডাইঅক্সাইড মূলত 4 ভাবে ট্রান্সপোর্ট হয়। একটা ডিজল ফর্মে, যেটা অক্সিজেনের মতোই, অর্থাৎ প্লাজমার যে ওয়াটার পোর্শন আছে তার সাথে কিছুটা ডিজলভ হয়, সেটা 7%। কার্বনিক অ্যাসিড হিসাবে হতে পারে, তবে ভেরি আনস্টেবল। আর একটা হলো মেজর কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয় বাইকার্বনেট হিসাবে, অর্থাৎ 63% কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট এজ এ বাইকার্বনেট। আর বাকি যে 30% থেকে গেল, সেটা হিমোগ্লোবিনের সাথে অথবা প্লাজমার মধ্যে যে প্রোটিন আছে, এই প্রোটিনের সাথে মিক্সড হয়ে প্রোটিনের সাথে কম্পাউন্ড তৈরি করে ট্রান্সপোর্ট হয়। সেটাকে আমরা বলি কার্ব অ্যামাইনো কম্পাউন্ড অথবা কার্ব অ্যামাইনো হিমোগ্লোবিন হিসাবে।
তাহলে 30%, 63% এবং 7% হিসাবে এই কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হয় লাঞ্চ থেকে, সরি এই টিস্যু থেকে লাঞ্চে এই ফর্মে নিয়ে যায়। আবার অক্সিজেন তোমার দুইটা ফর্মে, একটা ডিজলভ হিসাবে 7% আর হিমোগ্লোবিনের সাথে কম্বাইন হয়ে যেটা অক্সিহিমোগ্লোবিন হিসাবে তোমার সেটা 93% তোমার লাং এলগুলি থেকে টিস্যুতে ক্যারি করে। এই কানেকশনে আমরা একটা শব্দ পড়ছি যে ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার ফেনোমেনা। ক্লোরাইড শিফটের কথা তোমরা অলরেডি জানার কথা, যে অলরেডি আমি গত ক্লাসে বলছি যে ক্লোরাইড শিফট হলো অর্থাৎ শিফটিং অফ দি ক্লোরাইড উইথ বাইকার্বনেট, অর্থাৎ আরবিসির মধ্যে এই অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার মিলিত হয়ে রিঅ্যাকশন করে কি তৈরি হয়? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড ভেরি আনস্টেবল, এটা আবার ভেঙে যায় বাইকার্বনেট তৈরি হয় এবং হাইড্রোজেন আয়ন তৈরি হয়। এখন আরবিসিতে এই রিঅ্যাকশনটা বেশি, 1000 গুণ বেশি হওয়ার কারণ হলো এখানে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম আছে। কিন্তু এই বাইকার্বনেট যখনই তৈরি হয়ে যায়, এটা আবার আরবিসির ভিতর থেকে এটা চলে আসে কোথায়? প্লাজমাতে। প্লাজমাতে আসার কারণে তোমার আয়নিক ইমব্যালেন্স তৈরি হয়। তখন প্লাজমার মধ্যে যে সোডিয়াম ক্লোরাইড আছে, এই সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরাইড নেগেটিভ আয়ন, যেহেতু নেগেটিভ আয়ন বেরিয়ে আসতেছে, আবার সোডিয়াম ক্লোরাইডের নেগেটিভ আয়ন তোমার আবার এই সেলের মধ্যে আরবিসির মধ্যে ঢুকে এটা আয়নিক ব্যালেন্স করতেছে। এই যে আয়নিক ব্যালেন্স করাটা বাই শিফটিং ক্লোরাইডস ফ্রম দি প্লাজমা টু দি আরবিসি, এই জন্য এটাকে বলা হয় ক্লোরাইড শিফট অথবা হ্যামবার্গার ফেনোমেনা। ঠিক আছে, আমরা হ্যামবার্গার ফেনোমেনা এবং ক্লোরাইড শিফট সম্পর্কে জানলাম। তারপর আমি তোমাদের কিছু টার্ম নিয়ে আলোচনা করছি। সে টার্ম বললাম যে ইউপনিয়া। হ্যাঁ, ইউপনিয়া বলতে পারো একজন? হোয়াট ইজ ইউপনিয়া? হ্যালো, নরমালি প্রসেসটা হয় সেটা। হ্যাঁ বলো। নরমাল কোয়াইট ব্রিথিং। তোমরা কি আমার শব্দ কি একটু কম শুনতে পাচ্ছ না, নাকি ঠিক আছে? ঠিক আছে স্যার। না স্যার ঠিক আছে। হ্যাঁ, তাহলে ইউপনিয়া হলো নরমাল কোয়াইট ব্রিদিং। এখন যদি বলি ডিসপনিয়া মানে কি? ডিসপনিয়া ডিফিকাল্ট ব্রিথিং অথবা লেবার্ড ব্রিদিং যেটা। তারপরে এপনিয়া মানে অ্যাবসেন্স, তাহলে ট্রানজিয়েন্ট সিজেশন অফ ব্রিদিং যদি হয় তাদেরকে আমরা বলি এপনিয়া। অর্থাৎ হঠাৎ করে তোমার যদি শ্বাস বন্ধ হয়ে যায়, সেটা হতে পারে ওই যে এই তোমার টিয়ার সেলের কারণে হতে পারে, হ্যাঁ, কোন একটা ডিসিজের মধ্যে, অথবা তুমি একটা আমি একটা বলতেছিলাম যে নর্দমার পাশ দিয়ে, হ্যাঁ, কোন একটা ময়লা, হ্যাঁ, রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, পাশে প্রচন্ড বাজে গন্ধ, তুমি হয়তো অল্প কয়েক সেকেন্ডের জন্য তোমার শ্বাসটা বন্ধ রাখলা, এটাকে আমরা বলবো ট্রানজিয়েন্ট সিজেশন অফ ব্রিদিং। পেন্টিং, যেটা উদাহরণ দিয়ে বলছি যে ডগের ক্ষেত্রে হয় এবং মানুষের ক্ষেত্রে হবে যদি এক্সারসাইজ করে। আর হলো মুরগির ক্ষেত্রে দেখবা যে ফার্মের পাশ দিয়ে গেলে, বিশেষ করে সামারে, যে তোমার পোল্ট্রি তোমার কন্টিনিউয়াস ব্রিদিং দিচ্ছে, রিপিট স্যালো ব্রিদিং বলে এটাকে, হ্যাঁ। অথবা এটাকে বলা হয় পলিপনিয়া। পলি মানে অনেক, পলিপনিয়া মানে হলো ঘন ঘন ব্রিদিং। তারপর আমরা পড়ছি টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম মানে হলো যে পরিমাণ বাতাস আমরা নেই নিঃশ্বাসের সাথে, আবার প্রশ্বাসের সাথে, এবং যে পরিমাণ বাতাস আমরা ছেড়ে দিই। অর্থাৎ একটা রেসপিরেটরি সাইকেলে, যেটা রেসপিরেটরি সাইকেল হলো ইন্সপিরেশন এবং এক্সপিরেশন মিলে, একটা রেসপিরেটরি সাইকেলে যে পরিমাণ বাতাস আমরা গ্রহণ করি এবং ছেড়ে দেই, এটাকে বলা হয় টাইডাল ভলিউম। নরমালি ইন হিউম্যান টাইডাল ভলিউম সাধারণত 500 মিলিলিটারের মতো হয়। আমাদের একজন এভারেজ বডি ওয়েটের, এভারেজ সাইজের, যেটা আমরা 60 to 70 কেজি বডি ওয়েটের, এবং নরমাল হেলদি হিউম্যানের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে টাইডাল ভলিউম 500 মিলিলিটারের মতো। অর্থাৎ আমরা 500 মিলিলিটার এয়ার আমরা আমাদের লাঞ্চের মধ্যে ঢুকাই এবং বের করে দেই, এই দুটো মিলে। তারপর হলো এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এটা এক্সপাইরেটরি বোঝা যাচ্ছে বের করে দেওয়া, রিজার্ভ ভলিউম অর্থাৎ আফটার নরমাল এক্সপিরেশন অর এক্সহেলেশন, নরমাল ছেড়ে দেওয়ার পরে, নরমালি ছেড়ে দেওয়ার পরেও তুমি যদি আবার জোর করে যেটুকু বের করে দাও, এটাকে আমরা বলি এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, দ্য ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপেলড আউট ফোর্সফুলি। এখানে ফোর্সফুলি লিখতে হবে, আফটার নরমাল এক্সপিরেশন।
নর্মাল এক্সপিরেশনের পরে হ্যাঁ তুমি ফোর্সফুলি আবার যদি এক্সপিরেশন করতে পারো, সবাই তো করতে পারো তাই না? তুমি নর্মাল আমরা যেটা করি এক্সপিরেশন, এ করার পরে আবার জোর করে বাতাস যদি বের করে দাও, তাকে আমরা বলবো এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। ক্লিয়ার তোমাদের? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ইন্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম যেটা কি বললাম, যে তুমি এই ইন্সপায়ার করলা অর্থাৎ বাতাস নিয়ে নিলা অর্থাৎ প্রশ্বাসের সাথে, অর্থাৎ ইন্সপায়ারেশন করার পরে আবার জোর করে তুমি যেটা নিয়ে নিলা, কি পরিমাণ নিতে পারলা সেটাকে আমরা বললাম ইন্সপায়ারেটরি রিজার্ভ ভলিউম। তারপরে আসো রেসিডুয়াল ভলিউম। তুমি একেবারেই হ্যাঁ নর্মাল এক্সপিরেশন করার পরে আবার যদি ফোর্সফুল এক্সপিরেশনও করো, তারপরেও কিছু বাতাস তোমার কি করে থেকে যায় লাংসের মধ্যে, লাং এলবুলিতে যে বাতাসটা থেকে যায় এটাকে আমরা বলবো রেসিডুয়াল ভলিউম অফ এয়ার। তাহলে রেসিডুয়াল ভলিউম অফ এয়ার হলো অর্থাৎ যে বাতাসটা ফোর্সফুল এক্সপিরেশনের পরেও থেকে যায় লাং এলবুলিতে, তাকে বলবো রেসিডুয়াল ভলিউম অফ এয়ার। তারপরে আরেকটা আছে মিনিমাল এয়ার, the small amount of air left in the lungs after the thorax is open। অর্থাৎ তোমার thoracic cavity যদি ওপেন হয়ে যায় তাহলে কি হওয়ার কথা, লাংস কোলাপস করবে, কারণ থোরাক্স তো তোমার নেগেটিভ প্রেসারের মধ্যে থাকে তাই না? এখন তোমার যদি থোরাক্স ওপেন করে ফেলে তাহলে কি হবে, তোমার লাংস কোলাপস করবে। তারপরেও ওই লাংসের এলবুলির মধ্যে বাতাস থেকে যাবে, সেই বাতাসটাকে আমরা বলি মিনিমাল এয়ার। এখন এই মিনিমাল এয়ারের একটা ইম্পর্টেন্স আছে তোমার এন্টিমর্টেম পোস্টমর্টেমের ক্ষেত্রে, বিশেষ করে ময়না তদন্তের ক্ষেত্রে। ঠিক আছে, এই যে এয়ারটা বাচ্চা যখন হয়ে, নবজাতক বাচ্চা যখন পৃথিবীতে আসে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই বাচ্চা যখন তোমার লাংস ওপেন হয়, লাংস কখন ওপেন হয়, যখন তোমার বাচ্চা কি করে কান্না করে, চিৎকার করে। চিৎকার করা মানে হলো ইট ইজ ভেরি গুড নিউজ। বাচ্চা যখন জন্ম হয় যদি বাচ্চা চিৎকার না দেয়, হ্যাঁ মুখ বন্ধ খুলে না খুলে যদি চিৎকার না দেয় তাহলে কিন্তু সবাই কান্নাকাটি করে। আর বাচ্চা যখন চিৎকার দিবে সবাই তখন কি করে, হ্যাঁ সবাই খুশি হয়। তাহলে এই যে এই সময়টা কি হয়, তোমার লাংসটা ওপেন হয়, কারণ লাংসটা তখন ক্লোজ থাকে। লাংস ওপেন হওয়ার কারণে বাতাস, যে বাতাসটা প্রথম ঢুকে যায় লাংসের ভিতরে, দ্যাট এয়ার রিমেইন ইন দ্য লাংস ফর এভার। এই লাংসটা আর বেরিয়ে আসে না। ওই যে মিনিমাম বাতাস যেটা লাংসের এলবুলিতে থেকে যায়, ইভেন থোরাক্স যদি ওপেনও করো সে বাতাসটা থেকে যাবে, দ্যাট ইজ কল্ড মিনিমাল এয়ার। এই মিনিমাল এয়ারটা বেরিয়ে যায় না। এখন যদি বাচ্চা হওয়ার পরে মারা যায়, কান্নাকাটি করার পরে মারা যায়, তাহলে লাংসের ভিতরে কি বাতাস থাকবে? এখন ওই মৃত বাচ্চার তুমি যদি লাংস পানিতে রেখে দাও, হ্যাঁ লাংস তো দেখছো তোমরা যে কুরবানির সময় যারা মুসলিম তাদের দেখবে যে যখন লাঞ্চ তোমরা অনেকে খাও, পানিতে যখন দাও লাঞ্চটা কি করে, ভেসে যায় তাই না, ফ্লোটিং করে। এখন এই ফ্লোটিং করার উদ্দেশ্য হলো এর মধ্যে মিনিমাল এয়ার আছে। তাহলে যে বাচ্চাটা হয়েছে মানে অর্থাৎ হওয়ার পরে মারা গেছে, ব্রিদিং নেওয়ার পরে, তাহলে কি হবে, তার লাঞ্চটা পানিতে ভাসবে তাই না? আবার যার মনে করো যে বাচ্চাটা একেবারে মৃত অবস্থায় হয়েছে, হ্যাঁ গর্ভ অবস্থায় মৃত ছিল, সেটা বেরিয়ে আসছে, তাহলে সেটা বেরিয়ে আসলে কি হবে, তার লাঞ্চ যদি তুমি টেস্ট করো, হ্যাঁ টেস্ট করলে কি হবে, লাঞ্চটা কি করবে, ওটা ইনটেক থাকবে, এয়ার ছিল না, যার কারণে লাঞ্চটা পানিতে ডুবে যাবে। এই জন্য এই ডাক্তাররা যখন বলে যে এটা মৃত বাচ্চা হয়েছে বা হওয়ার পরে মেরে ফেলছে বা মরে গেছে, হ্যাঁ এটা ডিফাইন করার জন্য এই মিনিমাল এয়ার ডায়াগনোসিস ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখলাম যে মিনিমাল এয়ার এটা মেডিকেল সায়েন্সে একটা গুরুত্বপূর্ণ একটা টার্মিনোলজি, যেখানে এই মিনিমাল এয়ার দিয়ে তোমার অ্যান্টিমর্টেম পোস্টমর্টেম ডায়াগনোস করা হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা বাচ্চা জন্মের পরে কেন কান্নাকাটি করে, এটা লাঞ্চটা ওপেন করতে হবে। অর্থাৎ হঠাৎ করে বাতাস যখন ঢুকে তখন সে তার হয়, তোমার একটা শাউটিং করতে হয়, নতুবা লাঞ্চটা ওপেন হবে না। যদি কান্নাকাটি না করে তাহলে মনে করবো যে লাঞ্চ ওপেন হয়নি,
সেই বাচ্চা বাঁচানো কঠিন হয়ে যাবে। স্যার ওই বাচ্চা তো বোঝে না, বাচ্চা Negative বুঝাতে করলে হবে ওটা না, open হবে। প্রকৃতি তাকে বুঝাই দেয়। হ্যাঁ, স্যার এটা কি অ্যানিমেলের ক্ষেত্রে প্রযোজ্য? অনেক সবার ক্ষেত্রেই। হ্যাঁ, তাহলে এটা অ্যানিমেল ক্ষেত্রে তো অবশ্যই প্রযোজ্য। মানে আমরা যেখানে পড়াচ্ছি এটা যদি কোনো ডিফারেন্স থাকে তাহলে আমি বলতাম যে এটা অ্যানিমেলের ক্ষেত্রে হবে না। হ্যাঁ, কিন্তু স্যার অ্যানিমেলের বাচ্চাদের তো কান্না করতে দেখি না কখনো, মানে চিৎকারও কান্না করে করা না। লাগবে না, ওদের মুখ বড় তো, ওরা হা করে। অনেকে আবার কান্না নাও করতে পারে কিন্তু মুখ হা করবে। হ্যাঁ, যদি হা না করে তাহলে তোমাকে মুখ দিয়ে আর্টিফিশিয়ালি তোমার কি করতে হবে, বাতাস ঢুকাইতে হবে। ঠিক আছে, এখন অ্যানিমেলের ক্ষেত্রে এক এক অ্যানিমেলের এক এক রকমের। হ্যাঁ, তুমি এখন গরুর ক্ষেত্রে যদি দেখো, হর্সের ক্ষেত্রে দেখো, তাদের তোমার ওভারঅল নেয়ার্স যেটা, হ্যাঁ, তাদের যে নাকের ছিদ্র, মুখের ছিদ্র, হ্যাঁ, তাদের আর মানুষের যে নাকের ছিদ্র আমরা নেয়ার্স বলি, তাহলে অনেক ডিফারেন্স না ওপেনিংটা? যার কারণে ওইখানে সবসময় বাতাসটা থেকে যায়, তার কারণে যখনই ভূমিষ্ঠ হয় বাতাস ঢুকে যায়। মানুষের ক্ষেত্রে যেহেতু নেয়ার খুবই ছোট থাকে ছোট বাচ্চাদের, সেই জন্য হঠাৎ করে বাতাসের মধ্যে ঢুকলে একটা বাতাসটা বেশি পরিমাণ যাওয়ার কারণে বাচ্চা হয় মুখ খুলে না খুলে অনেক সময় তখন শাউটিং করতে হয়। ঠিক আছে, ফাওয়ামি না তুমি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখন আসো ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি হলো যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড আউট, মানে হলো সর্বোচ্চ বাতাস যেটা তুমি বের করে দাও। কিভাবে? বাই দি ফোর্সফুল এক্সপাইরেশন। একেবারে তুমি একবার জোর করে নিঃশ্বাসের সাথে যে পরিমাণ বাতাস বের করতে পারো আফটার টেকিং ফোর্সফুল ইন্সপিরেশন। অর্থাৎ তুমি ফোর্সফুল ইন্সপিরেশন নাও, অর্থাৎ জোরে বাতাস নাও যতটুকু পারো, অর্থাৎ জোরে নেওয়ার পরে তোমার আবার জোর করে বাতাস বের করে দিতে হবে। এখন জোর করে বাতাস বের করে মানে হলো যে পরিমাণ বাতাস তুমি জোর করে বের করতে পারো তাকে আমরা বলি ভাইটাল ক্যাপাসিটি। ওকে, তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড আউট বাই ফোর্সফুল এক্সপিরেশন আফটার টেকিং ফোর্সফুল ইন্সপিরেশন। ক্লিয়ার তোমাদের এটা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এইটার একটা সুবিধা অসুবিধা আছে কি? তাহলে এটা দিয়ে আমরা কি বুঝবো? তোমার এই ভাইটাল ক্যাপাসিটি কারো যদি বেশি হয় সেটা কি ভালো না খারাপ? ভাইটাল ক্যাপাসিটি বেশি মানে তুমি ম্যাক্সিমাম এয়ার বের করতে পারবা ফোর্সফুলি, তাহলে এটা ভালো হবে না খারাপ হবে? স্যার ভালো হবে। খারাপ হবে। হ্যাঁ, আর কেউ? ভালো হবে স্যার। ভালো হবে। হ্যাঁ। আর কেউ দু একজন অভিমত? স্যার ভালো হবে সাকেরা। হ্যাঁ, আসলে ভালোই তো হবে স্যার। তার মানে তোমার যে লাঞ্চের যে ক্যাপাসিটি, হ্যাঁ, এটা বোঝা যায়। তুমি যত বেশি ফোর্সফুলি যদি বের করতে পারো যত বাতাস, তার মানে লাঞ্চের মধ্যে তোমার বেশি বাতাস রাখার ক্যাপাসিটি আছে, তাই তো? তুমি বেশি বেশি বের করতে পারতেছো। এবং এই জন্য যারা এই তোমার অ্যাথলেটস দৌড়ায় যারা, হ্যাঁ, এবং অন্যান্য যারা এই ব্যায়াম করে যারা এক্সারসাইজ করে, হ্যাঁ, তাদের ভাইটাল ক্যাপাসিটি অনেক বেশি। যারা ব্যায়াম করে না, যারা অ্যাথলেটস না, মানে যারা বাসায় বসে থাকে, হ্যাঁ, বসে বসে যারা ওই ভার্চুয়ালি, হ্যাঁ, ফেসবুক তারপরে ইউটিউব, হ্যাঁ, এগুলি দেখে, তাদের তুলনায় যারা বাইরে তোমার ব্যাডমিন্টন খেলবে, ফুটবল খেলবে, হ্যাঁ, অথবা এই দৌড় প্রতিযোগিতা করবে, তাদের লাঞ্চ অবশ্যই বেশি অ্যাক্টিভ, তাদের ভাইটাল ক্যাপাসিটি অবশ্যই বেশি। আমরা এটা বাংলায় যদি বলি দম, ঠিক আছে, দম নেওয়া, দম নিয়ে দম ছেড়ে দেওয়া, এটাই হলো ভাইটাল ক্যাপাসিটি। এই জন্য এই মেয়েদের তুলনায় ছেলেদের ভাইটাল ক্যাপাসিটি নর্মালি বেশি। আবার অ্যাথলেটিক্স যারা এক্সারসাইজ যারা করে তাদের ভাইটাল ক্যাপাসিটি, নন অ্যাথলেটস বা যারা কম এক্সারসাইজ করে তাদের ভাইটাল ক্যাপাসিটি বেশি। ঠিক আছে, এই ভাইটাল ক্যাপাসিটি মাপার জন্য একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটাকে আমরা বলি স্পাইরোমিটার। ঠিক আছে, কারো যদি লাঞ্চের সমস্যা হয়, ডাক্তারদের এই লাঞ্চের ডাক্তারের কাছে গেলে তোমার ওদের কাছে একটা স্পাইরোমিটারের মতো থাকে, বলে যে এটা আপনি ফু দেন, ফু দিয়ে দেখবে
যে এর ভিতরে একটা বলের মতো থাকে, বল কতটুকু উপরে উঠাতে পারো, ঠিক আছে? এখন কারো লাঞ্চ যদি কম থাকে, এই ক্যাপাসিটি কম থাকে, কারো লাঞ্চ যদি মনে করো যে একটু কলাপসের মতো থাকে, হ্যাঁ ছোট থাকে, বাতাস কম ঢুকে, সে কিন্তু ওটাকে আর ফুদিয়ে ওই বাল্বটাকে আর উপরে উঠাইতে পারবে না, ঠিক আছে? তাহলে এই যে তিনটা বল থাকে, হ্যাঁ তিনটা বল থাকে না ওই যন্ত্রের মধ্যে? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি দেখছো নাকি? জি স্যার। হ্যাঁ, ওটা তো বলে, তাহলে ওই ডাক্তারটা দেখে তোমার লাঞ্চের ক্যাপাসিটিটা কেমন, ঠিক আছে? এখন কেউ যদি ধূমপায়ী হয়, হ্যাঁ মদ্যপায়ী হয়, বিশেষ করে যারা এই মদ পান করে, হ্যাঁ বা এই গাঁজা, ইয়াবা, হ্যাঁ এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, হ্যাঁ এবং ব্যায়াম কম করে, তাদের ভাইটাল ক্যাপাসিটির অবস্থা খুব খারাপ। কারণ হলো তাদের লাঞ্চের যে এই ক্যাপাসিটি, বাতাস রাখার ক্যাপাসিটি, দম রাখার ক্যাপাসিটি খুবই কম। তাহলে ডাক্তাররা বলতে পারে যে আপনার লাঞ্চের অবস্থা ভালো না। তাহলে ফার্স্ট যে এক্সপেরিমেন্ট স্পাইরোমিটার দিয়ে ভাইটাল ক্যাপাসিটি মেপে নেয়। ওকে, হ্যাঁ, তাহলে আমরা আসো পরের যে টার্ম, সেটা কি নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স, নিউমো মানে হলো বাতাস, থোরাক্সের মধ্যে যদি বাতাস ঢুকে যায়, অর্থাৎ কেভিটিতে, চেস্ট কেভিটিতে, হ্যাঁ তোমাদের যদি চেস্ট কেভিটি, হ্যাঁ চেস্ট কেভিটি যদি ওপেন হয়ে যায়, তাহলে কি হবে? কেভিটির মধ্যে বাতাস ঢুকে যাবে, এটাকে আমরা বলবো নিউমোথোরাক্স। অর্থাৎ থোরাসিক কেভিটিতে যদি বাতাস ঢুকে যায়, তাকে আমরা বলবো নিউমোথোরাক্স। নিউমো মানে বাতাস, থোরাক্স মানে থোরাসিক কেভিটি। আর যদি হাইড্রোথোরাক্স হয়, হাইড্রো, তাহলে থোরাসিক কেভিটিতে যদি বাতাস পানি থেকে যায়, ওয়াটার প্রেজেন্স ইন thoracic cavity, তাহলে নিউমোথোরাক্স হলো ইট ইজ দ্য প্রেজেন্স অফ এয়ার ইন দ্য প্লুরাল স্পেস। কি কারণ হতে পারে? তোমার চেস্ট কেভিটি ওপেন হয়ে গেলে, কোনো কারণে ড্যামেজ হয়ে গেলে, এলো নিউমোথোরাক্স। তারপর আসো হাইপারকেপনিয়া। হাইপারকেপনিয়া একটা শব্দ, কেপনিয়া, যদি এটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসে। হাইপার মানে হলো বেশি, আর কেপনিয়া মানে হলো কার্বন ডাইঅক্সাইড। কোথায়? ব্লাডে। ব্লাডে যদি তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, ব্লাডে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তখন তাকে আমরা বলবো হাইপারকেপনিয়া। অর্থাৎ ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কখন বাড়ে? যখন তোমার শ্বাসকষ্ট থাকে, অর্থাৎ এক্সপ্যাক্সিয়া যদি হয়, কোনো কারণে তোমার শ্বাসকষ্ট নিতে সমস্যা হয়, হ্যাঁ রেসপিরেটরি প্যাসেজে ব্লক থাকে, হ্যাঁ তখন কি হবে? তুমি শ্বাস বেশি নিতে পারবে না। না নেওয়ার কারণে কি হবে? আমাদের বডির মধ্যে কি কার্বন ডাইঅক্সাইড বেশি তৈরি হইতে থাকবে, সেই কার্বন ডাইঅক্সাইড বের হইতে পারবে না। কার্বন ডাইঅক্সাইড যদি বের হইতে না পারে, তাহলে এক্সেস কার্বন ডাইঅক্সাইড ব্লাডে যাবে, এটাকে আমরা বলি হাইপারকেপনিয়া। তাহলে হাইপারকেপনিয়া হলো এক্সেস কার্বন ডাইঅক্সাইড অথবা ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট ইন ব্লাড। ওকে, তারপরে একটা শব্দ আছে টেকিপনিয়া। টেকিপ মানে হলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি, যেটা আমরা পেন্টিং এর কথা বলি, হ্যাঁ র্যাপিডিটি অফ ব্রিদিং। ব্রিদিং যদি বেড়ে যায়, তাকে আমরা টেকিপনিয়া বলি। আর ব্রেডিপনিয়া হলো যে যদি ব্রিদিং একেবারে স্লো থাকে, যেমন বেডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া। পড়ছো না তোমরা 1-1 এ? না পড়ো না এটা? পড়ছি স্যার। পড়ছো? তাহলে টেকিপনিয়া হলো তোমার ঘন ঘন, যেটা এক্সেসিভ র্যাপিডিটি অফ ব্রিদিং। আর ব্রেডিপনিয়া হলো এটা ইপনিয়া যখন থাকে, তখন আমরা বলবো রেসপিরেটরি সিস্টেমের অংশ। আর ব্রেডিপনিয়া হলো ব্রিদিং যদি স্লো না থাকে, স্লো 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 ব্রিদিং, একেবারে আস্তে আস্তে ব্রিদিং নিচ্ছে, তাকে আমরা বলবো ব্রেডিপনিয়া। ওকে, তাহলে আমরা এই টার্মিনোলজি গুলি আমরা শিখে নিলাম। এগুলি একেবারেই তোমাদের মুখস্থ রাখতে হবে আজীবন, ঠিক আছে? ডাক্তার হিসেবে এই জিনিসগুলি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন আসো, এই যে আমাদের রেসপিরেশন, হ্যাঁ রেসপিরেশন কখনো বাড়ে, কখনো কমে, কখনো বাড়ে। বলো দেখি, কখন কখন রেসপিরেশন বাড়ে? স্যার দৌড়ালে। ব্যায়াম করলে, হ্যাঁ ইয়েস, ব্যায়াম করলে বা দৌড়ালে। হ্যাঁ, আর কখন? হাইপোক্সিয়া হলে। হাইপোক্সিয়া হলে আরো, হ্যাঁ অনেক ভিতরে চলে গেছো। হ্যাঁ, তারপরে বেশি উচ্চতায় গেলে। হ্যাঁ বেশি উচ্চতায় গেলে স্যার। উচ্চতায় গেলে, রাইট, বেশি উচ্চতায় গেলে। হ্যাঁ, টেনশন থাকলে বা টেনশন করলে। টেনশনে থাকে, রাইট, টেনশন থাকলে এবং টেনশন করলে। হ্যাঁ, অর্থাৎ তুমি একজনকে পছন্দ করো, হ্যাঁ তাকে আর কিছু বলতেছো না, তার সামনে গেলে তোমার হার্টবিটও বেড়ে যায়, রেসপিরেশন বেড়ে যায়, তাই না? খাবার পরও বেড়ে যায় কিছুটা। বলো, খাবার পরও কি বেড়ে যায় কিছুটা?
খাবারের পরে কিছুটা বেড়ে যাইতে যাইতে কমে যায়, ঠিক আছে? তাহলে আমরা আবার দেখি একই রেসপিরেশন যখন দুপুর বেলায় বেড়ে যায়, তুমি যখন দৌড়াও বেড়ে যায়, হ্যাঁ, আবেগের কারণে বেড়ে যায়, হ্যাঁ, পাহাড়ে উঠলে বেড়ে যায়, আবার সেই তোমারই যখন তুমি আবার ঘুমিয়ে থাকো, হ্যাঁ, ঘুমিয়ে থাকো বা বসে থাকো, তখন সে আবার নর্মালে চলে আসে অথবা ইভেন নর্মালের চেয়ে কমে যায়, তাই না? অর্থাৎ আমরা যখন একেবারে যখন ঘুমিয়ে থাকি তখন কিন্তু রেসপিরেশন চলে, কিন্তু এর রেট কিন্তু অনেক কম। তাহলে আমাদের বডিতে এই যে রেসপিরেশন বাড়ানোর জন্য, হ্যাঁ, রেসপিরেশন কমিয়ে রাখার জন্য, অর্থাৎ আবার নর্মালে নিয়ে আসার জন্য এই একটা আমাদের যে সিস্টেম কাজ করে আমাদের ব্রেনের মধ্যে, এটাকে আমরা বলি যে রেসপিরেটরি সেন্টার। তাহলে আমরা আজকে এখন করতেছি যে রেগুলেশন অফ রেসপিরেশন কিভাবে হয়। তাহলে এই যে ডিফারেন্ট ফিজিওলজিক্যাল কন্ডিশনে, হ্যাঁ, ফিজিক্যাল কন্ডিশন যখন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তুমি এখন হাঁটতেছো, তুমি দৌড়াচ্ছ, হ্যাঁ, অথবা তুমি শুয়ে আছো, হ্যাঁ, অথবা তুমি ইমোশনাল স্টেটে আছো, হ্যাঁ, এই যে অল টাইপ অফ ভেরিয়েশন অফ দি ফিজিওলজিক্যাল কন্ডিশন, তাহলে কি হয়, তোমার রেসপিরেশনের রেট এবং ফোর্সের ভেরিয়েশন হয়। রেস্টে থাকলে, স্লিপে থাকলে তোমার ফোর্সও কমে যায়, তোমার রেটও কমে যায়। আবার তুমি যখন ইমোশনে থাকো বা এক্সারসাইজে থাকো তখন আবার রেট এন্ড ফোর্স অফ রেসপিরেশন বেড়ে যায়। তাহলে এই যে রেগুলেশন, এটা আমাদের বডির যে ইম্পর্টেন্ট একটা অর্গান, যেটা ব্রেন, অন্যান্য অর্গানের মতো আমাদের এই লাংসের যে অ্যাক্টিভিটি বা আমাদের রেসপিরেটরি অ্যাক্টিভিটিও তোমার এই ব্রেনের মাধ্যমেই তোমার নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা দেখি যে দুইটা ইম্পর্টেন্ট মেকানিজমের মাধ্যমে আমাদের এই রেসপিরেশন বা রেসপিরেটরি সিস্টেম রেগুলেটেড। একটা হলো নার্ভাস সিস্টেমের মাধ্যমে, আর একটা হলো কেমিক্যাল মেকানিজমের মাধ্যমে। তাহলে নার্ভাস বা নিউরাল মেকানিজম এবং কেমিক্যাল মেকানিজমের মাধ্যমে, দুইটা যদি আমরা আলাদা আলাদা বলি, দুইটা মেকানিজম, নার্ভাস রেগুলেশন আবার কেমিক্যাল রেগুলেশন, দুইটাই কিন্তু আবার স্পন্টানিয়াসলি একসাথে ঘটে। অর্থাৎ আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে অথবা অক্সিজেনের ডেফিসিয়েন্সি হলে যেরকম, আবার অথবা পিএইচ এর কম বেশি হওয়ার কারণে রেসপিরেশন তোমার কম বেশি হয়, ঠিক আছে? এই কম বেশিটা আবার নিয়ন্ত্রণ করে হলো রেসপিরেটরি সেন্টার। তাহলে এই যে কেমিক্যাল চেঞ্জের কারণে, বডির যে কেমিক্যাল অল্টারেশনের কারণে আমাদের নার্ভাস সিস্টেম যেটা ব্রেন সেন্টারে থাকে, সেই ব্রেন সেন্টারের অ্যাক্টিভেশন অথবা ইনঅ্যাক্টিভেশনের মাধ্যমে তোমার রেসপিরেশন রেগুলেশন হয়। তাহলে আমরা দেখি এই নার্ভাস সিস্টেমের রেগুলেশনে কি হয়। মূলত রেসপিরেটরি সেন্টারের মধ্যে রেসপিরেটরি সেন্টার আছে আমাদের পন্স এবং মেডুলাতে। এই মেডুলাতে এবং পন্সে আমরা যদি দেখি মেডুলা অবলাঙ্গাটা, হ্যাঁ, ব্রেনের নাম শুনছো তো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। মেডুলা অবলঙ্গাটাতে ব্রেন স্টেমের পরে যে মেডুলা অবলঙ্গাটা এবং পন্স যে পার্টটা আছে, হ্যাঁ, আমি কিন্তু অনেক বড় করে দেখাইছি, হ্যাঁ, সেই মেডুলা অবলঙ্গাটাতে তোমার কি থাকে, এই 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 চার ধরনের এই নিউরনের গ্রুপ থাকে, গ্রুপ অফ নিউরন থাকে। এই গ্রুপ অফ নিউরন, নার্ভাস সিস্টেমের যে ইউনিট আমরা নিউরন বলি, এই গ্রুপ অফ নিউরনস থাকে, এদেরকে বলা হয় রেসপিরেটরি সেন্টার। তাহলে এই যে রেড কালারকে আমরা বলি ডরসাল গ্রুপ নিউরন, ডরসাল গ্রুপ নিউরন, ডিজিএন, এটাকে বলা হয় ডিজিএন, ডরসাল গ্রুপ নিউরন। অর্থাৎ মেডুলার যে ডরসাল পোর্শনে যে গ্রুপ অফ নিউরন আছে তাদেরকে বলি ডরসাল গ্রুপ নিউরন, এটাকে বলা হয় ইন্সপাইরেটরি সেন্টার, অন্যভাবে বলা হয় এটাকে ইন্সপাইরেটরি সেন্টার। তারপরে হচ্ছে ভেন্ট্রাল পোর্শনে মেডুলার কি থাকে, ভেন্ট্রাল গ্রুপ নিউরন, এটা বললাম বিজিএন, এটা হলো এক্সপাইরেটরি সেন্টার। তাহলে আমরা ইন্সপাইরেটরি সেন্টার কাকে বলা হয়, ডরসাল গ্রুপ নিউরনসকে, আর এক্সপাইরেটরি সেন্টার বলা হয় ভেন্ট্রাল গ্রুপ নিউরনস। তাহলে ডরসাল গ্রুপ নিউরন যেটা মূলত নিয়ন্ত্রণ করে ইন্সপাইরেশন, আর ভেন্ট্রাল গ্রুপ নিউরন সেটা নিয়ন্ত্রণ করে এক্সপাইরেশন। আবার এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আরো দুইটা সেন্টার আছে, সেটা পঞ্চের মধ্যে, সেটা কি নিউমোটেক্সিক সেন্টার, যেটা অনেকটা ইয়েলো কালারের দেখানো হয়েছে, এবং আরেকটা হলো যে অ্যাপনিস্টিক সেন্টার। তাহলে এই যে চারটা রেসপিরেটরি সেন্টার আছে, এই চারটা রেসপিরেটরি সেন্টারের মাধ্যমে নার্ভাস রেগুলেশন হয় রেসপিরেশন। তাহলে কি বললাম, বিজিএন যেটা মেডুলাতে, হ্যাঁ, অর্থাৎ ডরসাল গ্রুপ নিউরন,
ভেন্ট্রাল গ্রুপ নিউরন। তারপর হলো অ্যাপনিস্টিক সেন্টার আর হলো নিউমোট্যাক্সিক সেন্টার। তো এই যে ব্রেনের মধ্যে এই 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 চার ধরনের রেসপিরেটরি সেন্টার আছে এবং এদের সাথে এফারেন্ট এবং ইফারেন্ট নার্ভ আছে কানেক্টেড। তাহলে আমরা দেখি যে এদের সাথে যে নার্ভের কানেকশন, মেইনলি দ্য ভেগাস নার্ভ, দ্য বিগেস্ট নার্ভ হুইচ ইজ ক্রেনিয়াল নার্ভ 10, তাই না? ক্রেনিয়াল নার্ভ 10 ভেগাস নার্ভরা মূলত এফারেন্ট এবং ইফারেন্ট ব্রাঞ্চের মাধ্যমে এই সেন্টারের সাথে কানেক্টেড। আরো একটা নার্ভ হলো গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, যেটা ক্রেনিয়াল নার্ভ 9, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, সেটাও তোমার এর সাথে কানেক্টেড। এখন আমাদের এছাড়াও এই যে এই সেন্টারের মাঝামাঝি যে এরিয়াগুলি আছে ব্রেনের মধ্যে, পন্স মেডুলাতে যে এরিয়াগুলি আছে, এগুলি হলো কেমো সেন্সিটিভ এরিয়া, যেগুলিকে আমরা বলি কেমো রিসিপ্টর। এই যে এখানে কেমো রিসিপ্টর দেখা আছে, রিসিপ্টর হুইচ আর সেন্সিটিভ টু দি কেমিক্যাল, ঠিক আছে? তাহলে এই যে সেন্ট্রাল কেমো রিসিপ্টর, এই সেন্ট্রাল কেমো রিসিপ্টর, যেগুলি কেমো রিসিপ্টর মানে হলো দ্য রিসিপ্টর, এটাও তোমার নিউরনের একটা অংশ, এগ্রিগেশন অফ দি নিউরনস হুইচ আর ভেরি সেন্সিটিভ টু দি কেমিক্যালস। তাহলে কেমিক্যালের উপস্থিতিতে, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন, অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির কারণে এই কেমো রিসিপ্টর অ্যাক্টিভেট হয়। এই কেমো রিসিপ্টর এরিয়াগুলি আবার এর মধ্যেই আছে, অর্থাৎ পন্স মেডুলার যে পাশে যে সেন্টারগুলি আছে তার পাশে আবার এই রিসিপ্টর গুলি থাকে, এদেরকে বলা হয় সেন্ট্রাল কেমো রিসিপ্টর, সেন্ট্রাল কেমো রিসিপ্টর। তাহলে নার্ভের কথা বললাম আমরা, ভেগাস নার্ভ, এর ইফারেন্ট নার্ভ এবং এফারেন্ট এবং ইফারেন্ট ব্রাঞ্চেস আছে। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ আছে। তারপরে আমরা আবার নাক থেকে, নোজ থেকে অনেক সময় আমার রেসপিরেটরি সেন্টার বন্ধ করতে হবে, বা কি বলে রেসপিরেশন বন্ধ করার জন্য, যে বললাম যে নাকের কাছে খুব বাজে গন্ধ আসতে আমি কিছুক্ষণ বন্ধ রাখতে হবে। তাহলে এই যে নোজের মধ্যে রিসিপ্টর আছে, মেকানো রিসিপ্টর, ঠিক আছে? এই মেকানো রিসিপ্টরের মাধ্যমে তোমার কি করে, তোমার ট্রাইজেমিনাল নার্ভ আছে, ক্রেনিয়াল নার্ভ কত 5, এই যে ক্রেনিয়াল নার্ভ 5 আবার তখন এই রেসপিরেটরি সেন্টারে তোমার কি করে সাপ্লাই দেয়। তাহলে আমরা যেটাই বলি না কেন, আমাদের পেটের মধ্যে সমস্যা হয়েছে, যে পেট বড় হয়ে যাচ্ছে বা কি বলে খাবার বেশি খেয়ে গেছে, তখন তোমার কি হবে, শ্বাসকষ্ট হবে। তার মানে এই যে ডায়াফ্রামটা তোমার কি করবে, স্ফীত হয়ে যাবে, যার কারণে রেসপিরেশনে চাপ পড়বে। এই সিগন্যালটা আবার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল থেকে নিয়ে যাবে কোথায়, রেসপিরেটরি সেন্টারে। তাহলে রেসপিরেটরি সেন্টারে কিসের মাধ্যমে নিয়ে যাবে, ভেগাস নার্ভের মাধ্যমে। তাহলে ভেগাস নার্ভ, গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভস, এই নার্ভগুলি আলটিমেটলি কোথায় সাপ্লাই দেয়, আলটিমেটলি তোমার এই রেসপিরেটরি সেন্টারে। ওকে, তাহলে আমরা বললাম যে নার্ভাস রেগুলেশনের ক্ষেত্রে রেসপিরেটরি সেন্টার ভেরি দ্য কি সেন্টার হুইচ রেগুলেট দ্য রেসপিরেশন। তাহলে 4টা রেসপিরেটরি সেন্টার আছে, ঠিক আছে, 4 জোড়া। একটা হলো নিউমোট্যাক্সিক সেন্টার, অ্যাপনিস্টিক সেন্টার, সেটা হলো পন্সের মধ্যে, আর মেডুলাতে থাকে কি ডরসাল গ্রুপ নিউরন, ভেন্ট্রাল গ্রুপ নিউরন। এছাড়া এই ভেন্ট্রাল এবং ডরসাল গ্রুপ নিউরন অথবা এই রেসপিরেটরি সেন্টারের আশেপাশে যে সেন্সিটিভ এরিয়া আছে, কেমিক্যালের প্রতি সেন্সিটিভ এরিয়া, এদেরকে আমরা বলি কেমোরিসিপ্টর। এবং যে নার্ভগুলি সাপ্লাই দেয়, বিশেষ করে বিগেস্ট নার্ভ যেটা আমরা বলি ভেগাস নার্ভ, মেজর সাপ্লাই দেয়। ট্রাইজেমিনাল নার্ভ যেটা নোজ দিয়ে যাবে, তারপরে আরেকটা হলো গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ, মূলত এই রেসপিরেটরি সেন্টারে তোমার কি করবে, ইনফরমেশন ক্যারি করবে বাই এফারেন্ট নার্ভস অথবা সেন্সরি নার্ভ। অর্থাৎ এই যে ইনফরমেশন নিয়ে যাওয়া সেন্টারের কাছে নিয়ে যাবে কে, ভেগাস নার্ভ মেজর, তারপর হলো গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ, তারপর হলো তোমার ট্রাইজেমিনাল নার্ভ। এর মাধ্যমে তোমার এই সেন্টারে ইনফরমেশন নিয়ে আসবে। সেই নার্ভটার নাম বলি কি আমরা, সেন্সরি নার্ভ বা এফারেন্ট নার্ভ। এখন আউটপুট কি হবে, সেটা ক্যারি করবে বাই দি মোটর নার্ভ। তাহলে তোমরা এই সেন্টারগুলি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে?
বুঝতেছো তো তোমরা না? জি স্যার। জি স্যার। রহমতুল্লাহ বলতেছো, আর কেউ বলতেছো না তো? হ্যাঁ, জি স্যার। আর বুঝতে তুমি পেরেছি বলো, স্যার। আমি যে আমি বুঝতে পারছি, নার্ভাস স্যার। সিস্টেমের রেসপিরেটরি সেন্টার সম্পর্কে, এদের নার্ভ সাপ্লাই সম্পর্কে, হ্যাঁ, কেমো রিসিপ্টর সম্পর্কে, বিশেষ করে সেন্ট্রাল কেমো রিসিপ্টর সম্পর্কে আলোচনা করলাম, সেটা তোমরা কি বুঝতে পারছো কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে? স্যার। হ্যাঁ, তাহলে আমি এখন আসো, এই একটা নতুন একটা রিফ্লেক্স আছে, সেটাকে আমরা বলি হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। এটা তোমরা নাম শুনছো নাকি এটা, হেরিং ব্রুয়ার রিফ্লেক্স? না স্যার। না। তাহলে না, এই স্যার। যে নার্ভাস কন্ট্রোল কিভাবে হয়, এটা হলো একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স। তাহলে ইট ইজ এ প্রোটেক্টিভ রিফ্লেক্স দ্যাট রেস্ট্রিক্টস দ্য ইন্সপাইরেশন, অর্থাৎ ইন্সপাইরেশনকে সে রেগুলেট করে বা রেস্ট্রিক্ট করে, এন্ড প্রিভেন্টস ওভারস্ট্রেচিং অফ লাঞ্চ টিস্যু। ওভারস্ট্রেচিং মানে হলো মানে বেশি স্ফীত যাতে না হয়, বেশি বড় যাতে না হয়, লাঞ্চ টিস্যু যেন স্ট্রেচিং না করে। হ্যাঁ, it is initiated by the stimulation of the stress receptor which is located on the wall of the bronchi and bronchiole. আমরা যদি ইন্সপাইরেশন বেড়ে যায়, অর্থাৎ তুমি যদি তোমার ঘন ঘন শ্বাস নিতেই থাকো, তাই না? যদি ইন্সপাইরেশন বেড়ে যায়, এখন যদি বেশি বাতাস নিতেই থাকো, তাহলে কি হবে? তোমার লাঞ্চ যেটা আছে, লাঞ্চ কি হবে? লাঞ্চের উপর চাপ পড়বে, স্ট্রেস করবে, হ্যাঁ, টিস্যু স্ট্রেস করবে। তাহলে আমরা যদি ইন্সপাইরেশন বেড়ে যায়, ইনক্রিজ, এই যে আপার যে অ্যারো যেটা, এটা ইন্ডিকেট করে ইনক্রিজ। তাহলে ইন্সপাইরেশন যদি বেড়ে যায়, এটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কখন বেড়ে যাবে? টাইডাল ভলিউম যদি তোমার 1000 মিলিলিটার উপর হয়। টাইডাল ভলিউম মনে আছে? অর্থাৎ যে পরিমাণ বাতাস আমরা নেই এবং ছেড়ে দেই, এটাকে বলা হয় টাইডাল ভলিউম। এখন টাইডাল ভলিউম আমি নরমালি বলছি 500 মিলিলিটার। এটা যদি 1000 এর উপরে চলে যায়, 1500 এর উপরে চলে যায়, তাহলে কি হবে? তোমার ইন্সপাইরেশন রেট বেড়ে যাবে, তাই না? অর্থাৎ তোমার ইন্সপাইরেশন বেড়ে যাবে। বেড়ে যাবে কি হবে? লাং এলভিউলিতে স্ট্রেচিং হবে, অর্থাৎ এটা স্ফীত হয়ে যাবে। স্ট্রেচিং মানে হলো স্ফীত হয়ে যাওয়া, লাঞ্চটা কি বড় হতে থাকবে, তাই না? লাং এলভিউলির মধ্যে এর যে ব্রঙ্কিউল, হ্যাঁ, এর মধ্যে মেকানো রিসিপ্টর থাকে। হ্যাঁ, এর মধ্যে কি থাকে? রিসিপ্টর থাকে। এই রিসিপ্টরকে বলা হয় স্ট্রেস রিসিপ্টর। যখন এই লাঞ্চ স্ট্রেস করবে, বড় হবে, স্ফীত হবে, তখন এর মধ্যে যে স্ট্রেস রিসিপ্টর থাকে, মেকানো রিসিপ্টর থাকে, এটা তোমার স্টিমুলেশন। যখন এই স্ট্রেস রিসিপ্টর স্টিমুলেশন হবে, এই ইনফরমেশন is carried by the vagus nerve, sensory part of the vagus nerve. vagus nerve sensory neuron বা sensory nerve of the sensory branch of the vagus nerve, এটা কি করবে? ক্যারি করবে। কোথায় ক্যারি করবে? inspiratory center. So it will carry the information or impulse to the dorsal group neuron, which is known as inspiratory center. তাহলে এই যে ডরসাল গ্রুপ নিউরন, এখানে সে কি করবে? ইনহিবিট করবে। তাহলে এই যে যখনই ডরসাল গ্রুপ নিউরন ইনহিবিট হবে, তোমার ইন্সপিরেশন রেট কমে যাবে। ওকে, আমি আবার বলি, এখানে দেখো, এই যে ডরসাল গ্রুপ নিউরন, এটা হলো তোমার ইন্সপাইরেটরি সেন্টার। তোমার যদি টাইডাল ভলিউম বেড়ে যায়, তোমার যদি ইন্সপাইরেশন বেড়ে যায়, হ্যাঁ, ভলিউম যদি 1500 মিলিলিটার হয় অক্সিজেন, কি বলে এই এয়ারের টাইডাল ভলিউম, অর্থাৎ তোমার লাঞ্চ স্ফীত হচ্ছে, হ্যাঁ, তুমি বেশি বেশি নেওয়ার পরে লাঞ্চ স্ফীত হচ্ছে। লাঞ্চের এই ওয়ালের মধ্যে কি থাকে? রিসিপ্টর থাকে। এই রিসিপ্টরকে বলা হয় স্ট্রেস রিসিপ্টর, এই বা মেকানো রিসিপ্টর। এক ধরনের মেকানো রিসিপ্টর থাকে, যেটাকে আমরা স্ট্রেস রিসিপ্টর বলি। এই টেস্ট রিসিপ্টর যখন স্টিমুলেট হবে, যখন স্ট্রেস বাড়বে, তখন এই স্ট্রেস রিসিপ্টরের কাজ হলে স্টিমুলেট হয়। স্টিমুলেট হলে কি হবে? এই ইনফরমেশনটা তোমার সেন্সরি নিউরন অফ দি ভেগাস নার্ভের সেন্সরি নিউরন ক্যারি করবে কোথায়? এই এখানে ডরসাল গ্রুপ নিউরনে। এটাকে আমরা বলি ইন্সপাইরেটরি সেন্টার। এটা কি করবে? ইনহিবিট করবে। হ্যাঁ, ইনহিবিট করলে কি হবে? ইন্সপিরেশন কমে যাবে, তাহলে আবার নরমালি ইন্সপিরেশন হয়ে যাবে। এটাকে বলা হয় হেরিং ব্রুয়ার রিফ্লেক্স। তাহলে এটা একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স,
এটা নরমালি মানুষের হয় না, কখনো হয় যখন তোমার ইনক্রিজ ইন্সপিরেশন হয়, অর্থাৎ তোমার যদি টাইডাল ভলিউম হঠাৎ করে বেড়ে যায়, ঠিক আছে? তাহলে কখন বেড়ে যায়? তুমি যদি পাহাড়ের উপরে ওঠো, তাই না? জি স্যার। তখন বেড়ে যাবে টাইডাল ভলিউম, তুমি ঘন ঘন শ্বাস নিবা, নেওয়ার কারণে কি হবে? তোমার লাংস স্টেজ বেড়ে যাবে। তখন আবার এই রিফ্লেক্সের মাধ্যমে, এই প্রোটেক্টিভ রিফ্লেক্সের মাধ্যমে সেটা আবার নরমালি নিয়ে আসার চেষ্টা করবে, যাতে লাংস তোমার ওভার স্ট্রেস না হয়। তাহলে এটাকে বলা হয় হেরিং ব্রুডার রিফ্লেক্স। সো ইট ইজ কল্ড এ প্রোটেক্টিভ রিফ্লেক্স that restrict the inspiration and prevents overstressing of the lungs tissue. So it is initiated by the stress receptors which is located on the wall of the bronchi and bronchioles. তাহলে এটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। যদি কোশ্চেন থাকে বলতে পারো। তাহলে এখন আসো কেমিক্যাল যে রিসেপ্টর গুলি আছে, কেমো রিসেপ্টর, এই কেমিক্যাল রেগুলেশনের মাধ্যমে কি হবে? তোমার রেসপিরেশন রেগুলেশন হয় কেমিক্যালের মাধ্যমে। আমরা জানি মূলত এই কেমিক্যাল রেগুলেশনটা হয় বাই কেমো রিসেপ্টর। দুই ধরনের কেমো রিসেপ্টর থাকে, একটা হলো সেন্ট্রাল কেমো রিসেপ্টর আর একটা হলো পেরিফেরাল কেমো রিসেপ্টর। সেন্ট্রাল কেমো রিসেপ্টর আমি অলরেডি বলে ফেলছি যে এই যে ব্রেন স্টেমের মধ্যে, হ্যাঁ, মেডুলা অবলঙ্গটা এবং পন্সের মধ্যে যে স্পেস গুলি আছে ব্রেনের, হ্যাঁ, অর্থাৎ এই রেসপিরেটরি সেন্টারের আশেপাশে যেই এই কেমো সেনসিটিভ এরিয়া গুলি আছে সেগুলি আমরা বলি সেন্ট্রাল কেমো রিসেপ্টর। আর আরো কিছু পেরিফেরাল, যেটা বোঝা যাচ্ছে পেরিফেরিতে থাকে, পেরিফেরাল কেমো রিসেপ্টর যেটা ব্রেনের বাইরে থাকে সেটাকে আমরা বলি পেরিফেরাল কেমো রিসেপ্টর। এই পেরিফেরাল কেমো রিসেপ্টর কোথায় থাকে? পেরিফেরাল কেমো রিসেপ্টর মেইনলি থাকে কোথায়? তোমার যে অ্যাওর্টিক বডিজ এন্ড অ্যাওর্টিক ক্যারোটিড বডিজ এন্ড অ্যাওর্টিক বডিজ, অর্থাৎ ক্যারোটিড এন্ড অ্যাওর্টিক বডিজ এর মধ্যে। নাম শুনছো তো? হ্যাঁ, ক্যারোটিড এন্ড অ্যাওর্টিক বডিজ নাম শুনছো? হ্যাঁ স্যার। জি স্যার। অর্থাৎ হার্ট থেকে ওই যে এই যে অ্যাওর্টা বেরিয়ে আসে, হ্যাঁ, অ্যাওর্টা বেরিয়ে আসলে যে অ্যাওর্টিক আর্চ থাকে, একটা অ্যাওর্টিক যেটা অ্যাওর্টা যেটা একটু কার্ভ হয়ে গেছে, যেটা এই অ্যাওর্টিক আর্চ, হ্যাঁ, এই অ্যাওর্টিক আর্চ থেকে আর্চের কাছে তোমার যেখান থেকে তোমার ক্যারোটিড আর্টারি বের হয়ে গেছে, হ্যাঁ, যেখান থেকে ক্যারোটিড আর্টারি বের হয়ে গেছে এই অংশটাকে বলা হয় অ্যাওর্টিক বডিজ। এখন এই যে ক্যারোটিড আর্টারি যে আবার এটা দুই ভাগ হয়েছে, ক্যারোটিড আর্টারি যে আবার দুই ভাগ হয়েছে, বাইফার্কেশন। এই ক্যারোটিড আর্টারি দুই ভাগ হওয়ার মাঝখানে যে জায়গা দুই ভাগ হয়েছে এটাকে বলা হয় ক্যারোটিড বডিজ। তাহলে অ্যাওর্টিক বডিজ এন্ড ক্যারোটিড বডিজ, ওকে? তাহলে অ্যাওর্টিক বডিজ এন্ড ক্যারোটিড বডিজ হলো যে অ্যাওর্টিক বডিজ হলো যে অ্যাওর্টিক আর্চ যেখানে আছে, এখান থেকে যখন ক্যারোটিড আর্টারি বেরিয়ে আসলো, ক্যারোটিড আর্টারি বের হয়ে তোমার কোথায় আসলো? ক্যারোটিড আর্টারি আবার একটু পরে যে আবার দুই ভাগ হয়ে গেল, বাইফার্কেশন। এই রিজনটাকে বলা হয় অ্যাওর্টিক এন্ড ক্যারোটিড বডিজ, ওকে? এইখানে কেমো রিসেপ্টর থাকে। কেমো রিসেপ্টর কিছুই না, এগ্রিগেশন অফ দি নার্ভ, নার্ভের যে গ্রুপ অফ নার্ভ যেখানে থাকে, অর্থাৎ যেখানে অনেকগুলি রিসেপ্টর থাকে নার্ভের, এদেরকে বলা হয়। এছাড়া আরো কিছু পেরিফেরাল কেমো রিসেপ্টর থাকে। এছাড়া ব্যারো রিসেপ্টর থাকে, যেটা প্রেসারের কারণে তোমার চেঞ্জ হতে পারে। ব্যারো রিসেপ্টর থাকে আমাদের স্কিনে থাকতে পারে, তোমার ডিফারেন্ট অর্গানে আছে, ডিফারেন্ট জায়গায়। এই ব্যারো রিসেপ্টর বা কেমো রিসেপ্টর গুলি মূলত এই কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশনের সাথে জড়িত। তাহলে আমরা দেখি তোমার যদি ভেন্টিলেশন কমে যায়, অর্থাৎ তোমার যদি ইন্সপাইরেশন কমে যায়, রেসপিরেশন কমে যায়, অর্থাৎ যতটুকু হওয়ার কথা রেসপিরেশন রেট তার চেয়ে অনেক কম, যেটাকে আমরা বলি ডিক্রিজ ভেন্টিলেশন। তাহলে ডিক্রিজ ভেন্টিলেশন হলে কি হবে? তোমার ভিতরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, রাইট? অর্থাৎ তোমার রেসপিরেশন রেট কমে গেছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড তোমার কি করবে? বেড়ে যাবে ভিতরে। আবার তুমি যেহেতু ডিক্রিজ ভেন্টিলেশন, তাহলে অক্সিজেন কম নিচ্ছ, তার মানে অক্সিজেন কমে যাবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড ব্লাডে বেড়ে যাবে, অক্সিজেন ব্লাডে কমে যাবে, রাইট? জি স্যার।
তাহলে sir. যখন ডিক্রিজ ভেন্টিলেশন হয় তাহলে কার্বন ডাই অক্সাইড যখন কমে যায় এর পার্শিয়াল প্রেসার, পি মানে হলো পার্শিয়াল প্রেসার, তাহলে ব্লাডের কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার বেড়ে যাবে এবং অক্সিজেনের পার্শিয়াল প্রেসার তখন কমে যাবে। এখন এই যখনই অক্সিজেনের পার্শিয়াল প্রেসার কমে যায় তখন এটা করে কি, তখন এই সিগন্যালটা কেমোরিসেপ্টর অ্যাক্টিভেটেড হয়। কেমোরিসেপ্টর কোথায় বললাম? অ্যারোটিক এন্ড ক্যারোটিড বডিতে। তাহলে ওইখানে যখনই অক্সিজেনের কমে যায় তাহলে অক্সিজেন সেন্সিটিভ রিসেপ্টর থাকে, যেটা অক্সিজেনের অভাবে, অক্সিজেন না থাকলে এটা স্টিমুলেশন হয়। ওকে, তাহলে এই যে পেরিফেরাল কেমোরিসেপ্টর তোমার কি কারণে হয় অ্যাক্টিভেশন? যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় ব্লাডে তখন পেরিফেরাল কেমোরিসেপ্টর স্টিমুলেশন হয়। এখন পেরিফেরাল কেমোরিসেপ্টর থেকে তোমার এই যে ইম্পালস বা ইনফরমেশন যেটা বলি সেন্সরি অথবা এফারেন্ট ইম্পালসেস বা এফারেন্ট ইনফরমেশন তোমার অ্যাওরটিক নার্ভের মাধ্যমে, ভ্যাগাস নার্ভের মাধ্যমে তোমার কোথায় নিয়ে যাবে? ডিজিএনএ। ডিজিএন তো বললাম যে ইন্সপাইরেটরি সেন্টার, ডরসাল গ্রুপ অফ নিউরনে নিয়ে আসবে। যখনই এই হেরিং এন্ড অ্যাওরটিক নার্ভ অ্যাক্টিভেট করবে কাকে? ডরসাল গ্রুপ অফ নিউরন। তাহলে ডরসাল গ্রুপ অফ নিউরন ডিজিএন বা ইন্সপাইরেটরি সেন্টার বলা হয়। ইন্সপাইরেটরি সেন্টার তোমার স্টিমুলেশন হবে, অ্যাক্টিভেটেড হবে। যখনই নিউরন অ্যাক্টিভেটেড হবে তখন যে আউটপুট যেটা মোটর ইম্পালস, মোটর ইম্পালস অর্থাৎ মোটর নিউরন অফ দি ভ্যাগাস নার্ভে তোমাদের রেসপিরেটরি মাসল, বিশেষ করে ডায়াফ্রাম এবং কোস্টাল যে মাসলগুলি তখন কন্ট্রাক্ট করবে। তাহলে সিগন্যাল আসলে হলো অক্সিজেন কমে গেছে। তুমি যদি পাহাড়ে উঠো, তাই না, অক্সিজেনের প্রেসার কমে যায় না? Yes, sir. তাহলে কি হবে? পেরিফেরাল কেমোরিসেপ্টর কি হবে? অ্যাক্টিভেট হলো। এই পেরিফেরাল কেমোরিসেপ্টর থেকে ইনফরমেশনটা তোমার অ্যাওরটিক নার্ভ এবং হেরিং নার্ভ, হেরিং এবং অ্যাওরটিক নার্ভের মাধ্যমে ডিজিএন সেন্টার যেটা আছে, ইন্সপাইরেটরি সেন্টারকে স্টিমুলেশন দিবে। দেওয়ার পরে যে মোটর ইম্পালস অথবা মোটর যে নিউরন দিয়ে কি করবে? রেসপিরেটরি মাসল বলতে এখানে ডায়াফ্রাম এবং কোস্টাল মাসলগুলি তোমার কি হবে? কন্ট্রাকশন আসবে। মাসল যখন কন্ট্রাকশন হয় তখন ইন্সপাইরেশন বেড়ে যায়, তাই না? যেটা আমরা বলছি মেকানিজম অফ ইন্সপাইরেশনের ক্ষেত্রে। তখন কি হবে? ভেন্টিলেশন বেড়ে যাবে বা ইন্সপাইরেশন বেড়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, সেম টাইম যখন এই অক্সিজেন কমে গেল ওই সময় কি হবে? কার্বন ডাই অক্সাইড তোমার ব্লাডে বেড়ে গেল। তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড যখন বেড়ে যায়, এখন এই ডিফিউশন অফ কার্বন ডাই অক্সাইড অকার ইনটু দি সিএসএফ অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, কার্বন ডাই অক্সাইডের একটা আছে, এটা তোমার ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে এটা প্লাজমা থেকে, ব্লাড থেকে তোমার এটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে ঢুকে যেতে পারে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এখন হাইড্রোজেন আয়ন ক্যান নট বি ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে। তাহলে কার্বন ডাই অক্সাইড কি বললাম? বিবিআর দিয়ে, ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে, অর্থাৎ ট্রিপল বি যেটা, ব্লাড ব্রেন ব্যারিয়ার, এই তিনটা বি যেটা আমরা বলি পিবি, এই ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে কে ঢুকবে? কার্বন ডাই অক্সাইড। কোথায় যাবে? ব্রেনের মধ্যে। ওইখানে যে ওয়াটার যেটা আছে, কার্বন ডাই অক্সাইডের কাজ হলো ওইখানে সিএসএফ এর মধ্যে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যে যে ওয়াটার আছে, দ্যাট ওয়াটার উইথ কার্বন ডাই অক্সাইড ফর্ম কার্বনিক অ্যাসিড। তাই ওইখানে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। কার্বনিক অ্যাসিড ভেঙে যেয়ে আবার কি হবে? বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন। তো এই যে হাইড্রোজেন আয়ন তৈরি হলো ইন দ্য সিএসএফ, এই হাইড্রোজেন আয়ন ডাইরেক্টলি স্টিমুলেট দ্য কেমোরিসেপ্টর। কোন কেমোরিসেপ্টর? সেন্ট্রাল কেমোরিসেপ্টর। তাহলে আমরা অক্সিজেনের অভাবে পেরিফেরাল কেমোরিসেপ্টর হলো অ্যাক্টিভেটেড, আবার হাইড্রোজেন আয়নের কারণে, হাইড্রোজেন আয়নটা আসলে হলো কার্বন ডাই অক্সাইড থেকে এবং এই কার্বনিক অ্যাসিড থেকে, সেই হাইড্রোজেন আয়নের কারণে কি স্টিমুলেশন হলো? সেন্ট্রাল কেমোরিসেপ্টর। তাহলে দুইটাই stimulation of the central chemoreceptor which are situated in the brain as well as the
স্টিমুলেশন অফ দি পেরিফেরাল কেমোরিসেপ্টরস, তাহলে এর মাধ্যমে যে ইম্পালসটা আলটিমেটলি কোথায় আসবে? ইন্সপাইরেটরি সেন্টারে। তাহলে ইন্সপাইরেটরি সেন্টার তোমার কি করবে? স্টিমুলেশন হবে। স্টিমুলেশন হলে যে যে আউটপুট যেটা আমরা বলি যে সেন্সরি যে এই মোটর যে নিউরন যেটা আমরা বলি আউটপুট এফারেন্ট ইম্পালস, এটা রেসপিরেটরি মাসলকে কন্ট্রাক্ট করতে সাহায্য করবে। দেয়ারফর the ventilation will increase. তাহলে এখন দেখো এই কেমিক্যাল রেগুলেশন অফ দি রেসপিরেশন, হ্যাঁ, এটা সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে? বলো। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা? জি স্যার। স্যার ওই যে কোথায় কোথায় কেমিক্যাল রিসেপ্টর গুলো থাকে এটা যদি আরেকবার বলতেন। হ্যাঁ, আমি বললাম যে কেমিক্যাল রিসেপ্টর গুলি একটা হলো সেন্ট্রাল কেমোরিসেপ্টর আর একটা হলো পেরিফেরাল কেমোরিসেপ্টর। সেন্ট্রাল কেমোরিসেপ্টর তোমার ব্রেনেই থাকে, অর্থাৎ যেখানে রেসপিরেটরি সেন্টার আছে এর পাশেই, ঠিক আছে। আর পেরিফেরাল কেমোরিসেপ্টর থাকে তো হলো তোমার যে মেজর পোরশন অফ পেরিফেরাল কেমোরিসেপ্টর থাকে তোমার অ্যাওরটিক এন্ড ক্যারোটিড বডিতে, ঠিক আছে। আর কিছু কিছু আছে তোমার ওই মাসলে থাকতে পারে, স্কিনে থাকতে পারে, এছাড়া বেরোসেপ্টর থাকতে পারে, হ্যাঁ, তোমার মাসলে, স্কিনে, হ্যাঁ, ডাইজেস্টিভ ট্র্যাক্টে। তাহলে এই যে এই যখনই এই পেরিফেরাল কেমোরিসেপ্টরটা অ্যাক্টিভেট হয় অক্সিজেনের লেভেল যখন ব্লাডে কমে যায়। আর সেন্ট্রাল কেমোরিসেপ্টর কিভাবে অ্যাক্টিভেট হয়? যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। কার্বন ডাই অক্সাইডের একটা সুবিধা হলো সে সরাসরি সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে যেতে পারে, হ্যাঁ, স্পাইনাল কর্ডে, কিন্তু অক্সিজেন বা হাইড্রোজেন আয়ন দ্যাট ক্যান নট বি। তাহলে যার কারণে ওইখানে যে কার্বন ডাই অক্সাইড তোমার এই ফ্লুইডের মধ্যে যে ওয়াটার আছে ওইখানে যে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, কার্বনিক অ্যাসিড ভেঙে যায় বাইকার্বনেট, যেটা আমরা পড়ছি আগেই, বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন তৈরি হয়। সেই হাইড্রোজেন আয়ন, হ্যাঁ, এটা আবার তোমার সেন্ট্রাল কেমোরিসেপ্টরকে স্টিমুলেট করে, যার কারণে এই সেন্ট্রাল কেমোরিসেপ্টরের মাধ্যমে তোমার এই যে এখানে সেন্ট্রাল কেমোরিসেপ্টর, এই যেটা এইটার থেকে কেমোরিসেপ্টর এটাকে এই ডিজিএন অ্যাক্টিভেট করে, ডিজিএন, যেটা ডরসাল গ্রুপ নিউরনকে অ্যাক্টিভেট করে। ডরসাল রুট অ্যাক্টিভেট করলে এটা দিয়ে সরাসরি তোমার কি করে রেসপিরেটরি যে মাসল গুলি আছে, কোস্টাল মাসল যেগুলি আছে, হ্যাঁ, এক্সটার্নাল ইন্টারনাল, তারপরে তোমার ডায়াফ্রাম, এদেরকে কন্ট্রাকশনে নিয়ে আসে, তারপর তোমার ভেন্টিলেশন বেড়ে যায়। তাহলে এইভাবে ডিক্রিজ ভেন্টিলেশন থেকে আমাদের ভেন্টিলেশন কি করে এই তোমার ইনক্রিজ করে। আবার হাইড্রোজেন আয়ন যেটা ব্লাডে আছে, হ্যাঁ, হাইড্রোজেন কিছু ব্লাডে তৈরি হয় কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে, এই কার্বনিক অ্যাসিড থেকে। এই হাইড্রোজেন আয়নে একটু কিছু মাইল্ড ইফেক্ট আছে টু অ্যাক্টিভেট দ্য পেরিফেরাল কেমোরিসেপ্টর। তাহলে মেজর যে স্টিমুলেশন অফ দ্য সেন্ট্রাল কেমোরিসেপ্টর হয় হলো হাইড্রোজেন আয়ন দিয়ে। that hydrogen ion come from the carbonic acid and hydrogen ion from by dissociation of carbonic acid. তাহলে এইভাবে আমরা দেখলাম যে কেমিক্যাল রেগুলেশন এবং নিউরাল রেগুলেশন অথবা নার্ভাস রেগুলেশন অফ দি রেসপিরেশন সিমুলটেনিয়াসলি ঘটে। ওকে, স্যার বলো। স্যার হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। হ্যাঁ, আবার কার্বনিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বের হয়ে এলে তখনও সমস্যা হয়। মানে দুই ক্ষেত্রেই দেখতেছি যে এখানে প্রভাব থাকতেছে। রাইট। অর্থাৎ বাইকার্বনেট থেকে আবার হাইড্রোজেন, বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়ন আবার সেন্ট্রাল কেমোরিসেপ্টরকে অ্যাক্টিভেট করে। বুঝছি স্যার। হ্যাঁ, এটা একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমরা হাইপোক্সিয়া একটা শব্দ শুনছো তাই না? কিছুক্ষণ আগে বলছিলাম, তোমাদের এক মেয়েও বলছে হাইপোক্সিয়া হলো তোমার যদি টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। টিস্যুতে আমি একটু 5 মিনিট বেশি নিব আজকে, হ্যাঁ। আচ্ছা স্যার। হ্যাঁ, টিস্যুতে তোমার যদি অক্সিজেনের লেভেল কমে যায়, তোমার বডি টিস্যুতে যদি অক্সিজেন লেভেল কমে যায়, তাকে আমরা বলি হাইপোক্সিয়া। হাইপো মানে তোমার কি কম, কম, অক্সিয়া মানে হলো অক্সিজেন কম, মানে টিস্যুতে কমে গেলে। আরেকটা শব্দ হলো হাইপোক্সেমিয়া, যদি ব্লাডে অক্সিজেনের লেভেল কমে যায় তাকে বলি হাইপোক্সেমিয়া। হাইপোক্সেমিয়া তোমরা পড়ছো না আগে? ইউরেমিয়া, হ্যাঁ, জাতীয় শব্দ হয়তো আরো পড়বে। ইমিয়া থাকলে হলো ব্লাড, আর অক্সিজেন যদি ব্লাডে কমে যায় তাকে বলি হাইপোক্সেমিয়া। হাইপোক্সিয়া হলো টিস্যু লেভেলে যদি
আদার দেন ব্লাড, তাহলে আমরা বলি হাইপোক্সিয়া। আরো একটা শব্দ আছে অ্যানোক্সিয়া। অ্যানোক্সিয়া মানে হলো অক্সিজেন নাই, অ্যানোক্সিয়া তার মানে হলো অ্যানোক্সিয়া, তাই না? তো অ্যানোক্সিয়া মানে হলো অ্যাবসেন্স অফ অক্সিজেন ইন দ্য টিস্যুস। সাধারণত অ্যানোক্সিয়া নাই মানে তুমিও নাই, হ্যাঁ, বা আমিও নাই, ঠিক আছে? তাহলে হাইপোক্সিয়া এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, যে এই হাইপোক্সিয়া হলো যদি তোমার টিস্যুতে অক্সিজেনের লেভেল কমে যায়, তাকে আমরা বলি হাইপোক্সিয়া। এই হাইপোক্সিয়ার কয়েক ধরনের আছে, একটা হলো হাইপোক্সিক হাইপোক্সিয়া, ঠিক আছে? যদি তোমার অক্সিজেনের কন্টেন্ট ব্লাডে কমে যায়, হ্যাঁ, এটাকে বলি হাইপোক্সিমিক অথবা হাইপোক্সিক হাইপোক্সিমিয়া। যেমন তুমি পাহাড়ের উপরে উঠছো, হাই অ্যালটিটিউড, অথবা অ্যাজমা পেশেন্ট, অথবা নিউমোথোরাক্স, হ্যাঁ, তোমার থোরাসিক ক্যাভিটিতে বাতাস ঢুকে গেছে, পালমোনারিতে ইডিমা আছে, তাহলে কি হবে? তোমার অক্সিজেন তুমি ক্যান নট বি এন্টার ইনটু দ্য লাংস, লাংসের মধ্যে অক্সিজেন ঢুকতে পারবে না, কারণ তুমি অক্সিজেনের প্রেসার কম, তাই না? অ্যাজমার কারণে তুমি বেশি শ্বাস নিতে পারতেছো না, তাহলে কি হবে? আমাদের অক্সিজেনের কন্টেন্ট ব্লাডে কমে যাবে, এটাকে আমরা বলি হাইপোক্সিক হাইপোক্সিয়া। তারপর হলো এনিমিক হাইপোক্সিয়া। এই এনিমিক হাইপোক্সিয়া হলো যদি এনিমিয়ার কারণে হয়, অর্থাৎ ব্লাড ক্যান নট ক্যারি enough hemoglobin, that is called enough RBC or otherwise hemoglobin. Hemoglobin আমরা জানি 93% hemoglobin, 93% oxygen is carried by the hemoglobin. তাহলে যদি হিমোগ্লোবিনে কমে যায় ব্লাডে, বা আমরা যদি অন্য কথায় বলি আরবিসি কমে যায়, বা আর অন্য কথায় যদি এনিমিয়া হয়, তাহলে কি হবে? অক্সিজেনের পরিমাণও তোমার কি হবে? ব্লাডে কমে যাবে। এটাকে আমরা বলি এনিমিক হাইপোক্সিয়া। তাহলে যে কোনো এনিমিয়া হলে তোমার হাইপোক্সিয়া হবে, যে কোনো কন্ডিশনে, এনি কন্ডিশন দ্যাট কজ এনিমিয়া অন এনিমিক হাইপোক্সিয়া। ক্লিয়ার তোমাদের? জি স্যার। এনিমিয়ার কারণে অর্থাৎ আরবিসি কমে যায়, আরবিসি কমা মানে হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিন কমে গেলে অক্সিমোগ্লোবিন হতে পারবে না, তাহলে অক্সিজেন ক্যারি করতে পারবে না, অক্সিজেন ক্যারি ব্লাডে না করতে পারলে তাকে আমরা বলবো এনিমিক হাইপোক্সিয়া। স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া, যদি তোমার ব্লাড ফ্লো কমে যায়, হ্যাঁ, অর্থাৎ তোমার তুমি এখানে বেঁধে রাখছো, হ্যাঁ, তোমার বাহুর উপরে বেঁধে রাখছো ভালো করে, সার্কুলেশন বন্ধ করে দিছো, হ্যাঁ, তাহলে নিচের অংশে তোমার কি পাবে না? নিচের যে টিস্যু গুলি আছে, হ্যাঁ, ওই টিস্যুতে অক্সিজেন সাপ্লাই যাবে না। মানে এটা কি কারণে হবে? অর্থাৎ অক্সিজেনের পরিমাণ কমে যাবে কি কারণে? ডিউ টু স্ট্যাগনেন্ট অফ ব্লাড ফ্লো অথবা ডিক্রিজ ভেলোসিটি অফ ব্লাড ফ্লো, ঠিক আছে? অর্থাৎ তোমার যদি ঠিক মতো ওই জায়গায় তুমি সার্কুলেশন না হয়, ব্লাড ফ্লো না হয়, তাহলে ওই নির্দিষ্ট এরিয়ায় তোমার কি হবে? হাইপোক্সিয়া হবে। এটা হলো ডিউ টু দি স্ট্যাগনেন্ট অফ ব্লাড ফ্লো অর ডিক্রিজ ভেলোসিটি অফ ব্লাড ফ্লো, এই জন্য এটাকে বলা হয় স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া। এটা হতে পারে তোমার হার্ট ফেলিয়ার যদি হয়, অর্থাৎ হার্ট ঠিক মতো কাজ করতেছে না, হার্টের যে পাম্পিং অ্যাকশন দ্যাট ক্যান নট বি properly used to pump the blood to circulate throughout the body, তাহলে এই কারণ হতে পারে। হেমোরেজ যদি হয় তাও হঠাৎ করে হতে পারে। সার্জিক্যাল শক, হ্যাঁ, তোমাকে অ্যানেস্থেসিয়া করে রাখা হয়েছে, যার কারণে ওই নির্দিষ্ট এরিয়ায় সার্কুলেশন কমে গেছে, তাহলে তোমার স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া হবে। হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, ঠিক আছে? হিস্টোটক্সিক মানে হলো এটা টক্সিক বোঝাই যাচ্ছে, হিস্টো মানে হলো টিস্যু, টিস্যুতে যদি পয়জনিং হয় অথবা টক্সিসিটি হয়, সায়ানাইড পয়জনিং হয়ে গেল, সালফাইড পয়জনিং হলো, তাহলে তোমার টিস্যু ক্যান নট বি ইউটিলাইজ অক্সিজেন। তাহলে এই টিস্যু কি করবে? অক্সিজেন ইউটিলাইজ করতে পারবে না। তাহলে এটা কি কারণ হতে পারে? সায়ানাইড পয়জনিং হতে পারে বা সালফাইড পয়জনিং হতে পারে, যার কারণে টিস্যু ক্যান নট ইউটিলাইজ অক্সিজেন। এটাকে আমরা বলি হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, ওকে? তাহলে হাইপোক্সিয়া আমরা বলছি হাইপোক্সিক হাইপোক্সিয়া, যেটা তোমার যদি অক্সিজেনের কন্টেন্ট ব্লাডে কমে যায়, তুমি যদি পাহাড়ে উঠো, অ্যাজমা হও, নিউমোথোরাক্সে থাকো, অথবা এই থোরাক্স হয়, পালমোনারি ইডিমা যদি হয়, তাহলে হতে পারে এনিমিক, হতে পারে ডিউ টু দ্য এনিমিয়া। স্ট্যাগনেন্ট হতে পারে ব্লাড ফ্লো কমে গেলে, এটা হতে পারে হার্টের ফেলের কারণে, সার্জিক্যাল শকের কারণে। হিস্টোটক্সিক হাইপোক্সিয়া হতে পারে কখন? যখন তোমার টিস্যুটা পয়জনিং, অর্থাৎ সায়ানাইড পয়জনিং, সালফাইড পয়জনিং অর এনি কাইন্ড অফ পয়জনিং দ্যাট এফেক্ট দ্য টিস্যু নর্মাল ফাংশন। তাহলে টিস্যুর নর্মাল ফাংশন যদি কমে যায়, তাহলে অক্সিজেন ইউটিলাইজ করতে পারবে না, তাকে আমরা বলি হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। আমরা একটা শব্দ বলবো এখন, নিউমোনিয়া, খুব সবাই পরিচিত নিউমোনিয়া। হ্যাঁ, নিউমোনিয়াটা হলো ইনফ্লামেশন অফ দি লাং টিস্যু। নিউমোনিয়াটা কি?
It is the inflammation of lung tissues followed by the accumulation of blood cell, fibrin and exudates in the alveoli. Exudate হলো বা যেটার মধ্যে তোমার ফ্লুইড থাকবে সাথে অন্যান্য সেল যেগুলি ব্লাড সেল, ফাইব্রিন, ইনফ্লামেটরি সেলস এগুলি যখন থাকে তাকে আমরা বলি exudate। তাহলে এলবুলের মধ্যে এলবুলে যখন ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন মানে হলো প্রদাহ, লাঞ্চ টিস্যু যখন ইনফ্লামেশন হয় তাকে আমরা বলি নিউমোনিয়া। এই নিউমোনিয়ার ক্ষেত্রে কি হয়, ওখানে ব্লাড সেল জমা হয়, ফাইব্রিন জমা হয়, ওখানে ফ্লুইড জমা হয়, এই সব মিলে আমরা বলি কি হয়, নিউমোনিয়া। তাহলে যে অংশটুকু নিউমোনিয়া হয়েছে এটা হলো কনসোলিডেটেড, শক্ত হয়ে যায়। লাঞ্চের যে অংশে নিউমোনিয়া হয়েছে এটা কি হয়, কনসোলিডেটেড, অর্থাৎ এটা কিছুটা শক্ত হয়ে যায়। এটা হতে পারে বিভিন্ন টাইপ অফ ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন অথবা কিছু নক্সাস কেমিক্যাল সাবস্টেন্স তুমি যদি নাও তাহলে নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া সম্পর্কে তোমাদের পরবর্তী সেমিস্টারগুলিতে আরো ডিটেইল জানানো হবে, শুধুমাত্র ডেফিনেশনটা জেনে নাও। It is the inflammation of the lung tissue followed by the accumulation of the blood cells, fibrin and exudate in the alveoli. আরেকটা টার্ম আমরা পড়ি অ্যাসপাইক্সিয়া। অ্যাসপাইক্সিয়া এটা যদি তোমার কি বললাম, যদি হাইপোক্সিয়া হয়, আবার হাইপোক্সিয়া হলে নরমালি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, দ্যাট ইজ কল হাইপারকেপনিয়া, তাকে আমরা একত্রে বলি অ্যাসপাইক্সিয়া। তাহলে ইট ইজ এ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই কম্বিনেশন অফ দি হাইপোক্সিয়া and hypercapnia due to obstruction of the air passage. তাহলে it is a condition characterized by combination of hypoxia and hypercapnia due to obstruction of air passage. অর্থাৎ এখানে কি হবে, হাইপোক্সিয়া হবে, অক্সিজেনের লেভেল কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাবে ব্লাডে। কি কারণ হতে পারে, এয়ার প্যাসেজ, অর্থাৎ তোমার এই যেদিক দিয়ে বাতাস আসার কথা ওটা যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, ট্রাকিয়াতে হতে পারে, তোমার এই নেজাল ক্যাভিটিতে হতে পারে, ফেরিংস হতে পারে, অথবা ইভেন ব্রঙ্কাস হতে পারে। এই কারণে যখন বাতাস না ঢুকতে পারবে তাহলে কি হবে, তোমার অক্সিজেন কমে যাবে, তখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি রেসপিরেটরি রেট মানুষের ক্ষেত্রে। এটা সবাই ভুল করো, আমরা যখন প্রশ্ন করি তোমাদের বলি যে বলো রেসপিরেটরি রেট মানুষের কত, সবাই বলো 72। তাহলে মানুষের মাত্র 12 থেকে 20। 72 তো হার্ট রেট স্যার। রেসপিরেটরি সাইকেল হলো 12 থেকে 20, কারো 15, কারো 16, কারো 20, এটা হলো নরমাল। এখন তুমি যদি এক্সারসাইজ করো সেটা 30 হতে পারে, 40 হতে পারে। তাহলে মানুষের ক্ষেত্রে 12 থেকে 20, হর্সের ক্ষেত্রে 10 থেকে 14, শিপ গোটের ক্ষেত্রে 12 থেকে 20, কাউয়ের ক্ষেত্রেও 10 থেকে 30, সর্বোচ্চ 30, ডগের ক্ষেত্রেও 10 থেকে 30 সাইকেল পার মিনিট। ঠিক আছে, ক্যাটের ক্ষেত্রে 20 থেকে 40, ফাউল যেটা আমরা মুরগির ক্ষেত্রে বলি 15 থেকে 30। তাহলে আমরা যদি বলি তুমি রেসপিরেশন রেট এত, তাহলে রেসপিরেশন রেটটা তুমি কিভাবে মাপবা? হাউ টু মেজার দ্য রেসপিরেশন রেট? একজন বলো, রেসপিরেশন রেট কিভাবে মাপবা বলো দেখি। স্যার একটা ঘড়ি নিব, নিয়ে তারপরে শ্বাস প্রশ্বাস কিভাবে নিবা? শ্বাস প্রশ্বাস প্রতি মিনিটে কয়বার নিচ্ছে নিতেছে ততবার স্যার ওটা গুনলেই তো হয়ে যায়। রাইট। এখন যদি বলি গরুর ক্ষেত্রে কিভাবে নিবা? 1 মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নেবে সেটা দেখুন। একজন বলো। গরুর পেটের যে স্যার উঠা নামাটা ওটা দেখা। আর কেউ? তুমি গরুর ক্ষেত্রে বলো, মানুষের ক্ষেত্রে বলো, যে কোনো স্পিসিস এর ক্ষেত্রে তোমার যদি এই যে হাতের যে উপংশ যদি নেয়ার্সের কাছে নিয়ে যাও, নস্ট্রিলের কাছে নিয়ে যাও, তুমি তোমার আমাকে দেখতে পাচ্ছ তো না, এইভাবে তুমি নাকের কাছে ধরো যদি, তাহলে কি হবে? তুমি যখন নিঃশ্বাস ছাড়বা একটা ইয়া পাবো না? নিঃশ্বাস ছেড়ে দেখো তো, তুমি খালি হাত তুমি আমি যেভাবে ধরলাম এইভাবে তুমি নাকের কাছে নিয়ে যাও, তাহলে প্রতিবার যখন তুমি এক্সপাইরেশন করো, বাতাসটা তোমার লাগবে না ইয়েতে হাতের, তাহলে হাতটা নিতে হবে কিন্তু উপরের অংশ। তুমি যদি হাতের তালু নাও তাহলে কিন্তু হবে না। কেন হবে না? উপরে যে স্কিন আছে, এয়ার আছে, ইট ইজ ভেরি সেনসিটিভ। যে সেনসিটিভিটি তুমি হাতের ভিতরের অংশ নাও, তালু নাও, তাহলে এই সেনসিটিভিটি কম। ঠিক আছে, তাহলে তুমি যদি 1 মিনিট টাইম দেখো আর যদি কয়টা নিঃশ্বাস ছেড়েছো, এটা কাউন্ট করো,
তুমি তো আর ওই এই কি বলে ইন্সপিরেশন দেখার দরকার নাই, একবার ইন্সপিরেশন হওয়ার পরে না এক্সপিরেশন হবে। তাহলে ইন্সপিরেশন গুলি যখন কাউন্ট করো সেটাই হবে রেসপিরেশন রেট। ঠিক গরুর ক্ষেত্রে, ঘোড়ার ক্ষেত্রে, হ্যাঁ। এখন তুমি যদি এমনি রাস্তার কুকুরের কাছে যাও তাহলে কিন্তু তোমাকে কামড় দিয়ে দিবে, হ্যাঁ। কাজে ডগের রেসপিরেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রিকশন মেনে নিতে হবে। ওকে, তাহলে আমরা রেসপিরেশন রেট কি এবং কিভাবে মেজার করবো সেটা জেনে নিলাম, ঠিক আছে। ফাইনালি আমি অল্প একেবারে কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। বার্ডস এর ক্ষেত্রে রেসপিরেশন, হ্যাঁ। আচ্ছা, এটা আগামী ক্লাসে পড়ে, অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, একটু বেশি তোমাদের আজকে লোড নিতে চাচ্ছি না, এটা একটু পড়াইতে হবে যেহেতু। তাহলে আমি পরের ক্লাসগুলি আমি নিব, হ্যাঁ, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা রেসপিরেশন প্লাস নার্ভাস সিস্টেম পড়াবো। নার্ভাস সিস্টেমের পড়ানোর পরে তোমাদের আগের ম্যাডাম আসবে, হ্যাঁ। তারপর আমাদের 2 ম্যাডাম আছেন, ওই 2 ম্যাডাম তোমাদের বাকিগুলি পড়াবেন। তাহলে নার্ভাস সিস্টেমটা আমি তোমাদের পড়াই দিব, ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে তোমার বার্ডস এর রেসপিরেশন প্লাস নার্ভাস সিস্টেম আমি শুরু করব। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার অনেক সময় স্যার বসে থাকলে যে মানে হাত পা ঝিরঝির করে বা অবশ হয়ে যায়, বা অনেক সময় ঘুমের মধ্যেও যদি হাত মানে এপাশ ওপাশ হয়ে যায়, অনেক সময় এরকম ঝিরঝির বা অবশ হয়ে যায়, স্যার এটা কি স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়ার মধ্যে পড়বে নাকি? রাইট, হ্যাঁ, স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়ার মধ্যে পড়বে, রাইট বলছো। অর্থাৎ ওইখানে সার্কুলেশনটা কম হওয়ার কারণে এবং ইভেন দ্য নার্ভ সাপ্লাই চাপ পড়ার কারণে তোমার ওইখানে হঠাৎ করে তুমি যখন আবার ওটা ছেড়ে দাও তখন ব্লাড ফ্লো তখন বাড়তে থাকে, তখন এখানে তখন ঝিরঝির করে তখন ওই ব্লাড ফ্লোর কারণে যে আওয়াজ হয়, এবং এটাকে আমরা হাইপোক্সিয়া বলতে পারি, স্ট্যাগন্যান্ট হাইপোক্সিয়া বলতে পারি, লোকাল। স্যার আমরা এই কি যে পিডিএফ গুলো দেন স্যার, এগুলো সবগুলো কি মুখস্থ করতে হবে না, বা ইম্পর্টেন্ট বা কিরকম কি প্রশ্ন হয়? প্রশ্ন ছোট ছোট প্রশ্ন হবে, কাজে তুমি জানলা কিনা যদি জানতে পারো তুমি নিজের ভাষায় লিখতে পারবা। স্যার এই পিডিএফ গুলো কি সবগুলাই কি একদম মুখস্থ করতে হবে নাকি? মুখস্থ না করলে ডাক্তার হবে কি হবে? এখন যদি কেমিক্যাল রেগুলেশন অফ রেসপিরেশন বলি, হ্যাঁ, কেমোরিসেপ্টর, পেরিফেরাল কেমোরিসেপ্টর, তারপরে রেসপিরেটরি সেন্টার, এই সেন্টারগুলির নাম জানতে হবে না? মেকানিজম তুমি লিখে মানে নিজের ভাষায় লিখতে পারবে না মেকানিজম? জি স্যার, বুঝতে পারলে মোটামুটি আর কি লেখা যায়। হ্যাঁ, তুমি আগে বুঝার চেষ্টা করো, যেখানে বুঝার সমস্যা ওইখানে প্রশ্ন করো। তারপরে তুমি যেহেতু তোমরা ইউনিভার্সিটিতে পড়ো, আমার মনে হয় তোমরা যদি বুঝতে পারো, স্লাইড বুঝতে পারো এবং কিছু টার্মিনোলজি মুখস্থ তো করতেই হবে, ওই মুখস্থ করতে পারো, তখন তোমাদের লিখতে আর সমস্যা হবে না। কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে কিছু টার্মিনোলজি তোমাদের মুখস্থ করতে হবে, তুমি দেখবা যে পরের সেমিস্টার গুলিতে তখন তোমার কাছে মনে হয়ে যাবে। তুমি যদি এখন মুখস্থ করো ভাইটাল ক্যাপাসিটি, সারা জীবন মনে রাখতে হবে। তুমি যদি এখন মনে করো মিনিমাল এয়ার, তুমি যদি এখন মনে রাখো যে এক্সপ্যাক্সিয়া কি, তুমি এখন যদি মুখস্থ করো যে নিউমোনিয়া কি, এই সারা জীবন তোমার এটা থেকে যাবে। অর্থাৎ এই ফান্ডামেন্টাল যে টার্মিনোলজি গুলি তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে তোমাদের আরো কারো প্রশ্ন আছে না? না স্যার, আজকে পর্যন্ত। ঠিক আছে, তাহলে ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে, হ্যাঁ। জি স্যার।